হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 গণিতের ওপর নমুনা প্রশ্নপত্র। ক্লাস 5 এর জন্য গণিতের ওপর নমুনা প্রশ্নপত্র। তোমরা ক্লাস 5 এ যারা পড়ো তাদের আগস্ট মাসে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষাতে তোমরা কমন পাবে। এবং এই প্রশ্নটা নমুনা প্রশ্নপত্র তোমার ডেসক্রিপশন বক্সে ফ্রি ডাউনলোড দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। তাহলে আমরা এগোই। প্রশ্ন দেখো, 30 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং চলো এবার পরের প্রশ্ন থেকে যাই। 1 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আছে 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। লঘিষ্ঠ আকারে কীভাবে করব? আমরা করব যে 84, 102 এর গসাগু নির্ণয় করব। আমরা 84 ও 102 এর কী করব? গসাগু নির্ণয় 84 ও 102 আমরা কী করব? গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলে আমাদের কী হবে? যে কী দিয়ে কাটবে সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখো 84 উৎপাদক হচ্ছে 2, 2, 3, 7। 102 এর উৎপাদক হচ্ছে 2, 3, 17। তাহলে সাধারণ উৎপাদক হলো কত আমার? 2 ও 3। তাহলে কত হলো গসাগু আমার? 6। গসাগু যদি 6 হয় তাহলে আমি 84 কে এই দেখো এখানে যে 84 আর 102, তাহলে আমি এখানে যদি 6 দিয়ে কাটি, একেও 6 দিয়ে কাটবো। তাহলে আমার দাঁড়াবে কত? 14 আর এখানে দাঁড়াবে আমার 17। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে লঘিষ্ঠ আকারের আকার হলো 14/17। এটুকু করতে পারলে তোমাদের 1 নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনটা ছোট? 3/7 ও 5/17 মধ্যে কোনটি ছোট, কোনটি বড়? দেখো তোমাদের একটা নতুন পদ্ধতি দিয়েছি। এই ভগ্নাংশ দেখো, দুটি ভগ্নাংশ। পরে আমি তোমাদেরকে আবার বলছি যে ভগ্নাংশ দুটি হলো 3 ও 7 আর 5 ও 11। এটা কি করেছি আমি? প্রথমে দেখো তুলনা করে ক্রস গুণ। ক্রস গুণ মানে কি? প্রথমে যেটা করতে হবে, প্রথমের লবের সঙ্গে দ্বিতীয় হর। এটা দেখো 3 11 33 আর 5 7 35। তাহলে বড়টাকে 35, অর্থাৎ এটা হচ্ছে বড়, সেই জন্য করেছি 3 7 এটা। আর যদি এটা বড় হতো, 3 11 33 যদি বড় হতো তাহলে এটা, যদি বেশি হতো কি দুটো থেকে, তাহলে এটা হচ্ছে বড় হতো। তাহলে ছোট ভগ্নাংশ এটা, বড় ভগ্নাংশ এটা। আবার বলি, আরেকটা পদ্ধতি আছে 3 7 আর 5 11। এই দুটো লসাগু করবে। দেখো লসাগু করে হবে, আমি লিখছি 2 লাইনটা একসঙ্গে না লিখলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা দেখো এখানে লসাগু করলে হবে 77। তাহলে এখানে আমি তোমাকে কি করব? 3 7 গুণ গুণ সমান এখানে করে দেবো আমি 77। এটাও একইভাবে লিখি আমি। দেখো 5 গুণ আর 11 গুণ সমান আমার কি থাকবে? নিচে একই থাকবে, 77 থাকবে, যেহেতু আমি দুটো লসাগু করেছি। তাহলে এখানে 77 করতে গেলে 7 এর সঙ্গে কত গুণ করতে হবে? 11। 7 11 77, এখানে হচ্ছে 11। তাহলে 3 11 33/77। আর এখানে 77 করতে গেলে 11 এর সঙ্গে কত গুণ করতে হবে? 7। তাহলে ওপরেও 7। তাহলে 5 7 35 আর 7 11 77। এবার দেখো এই দুটোর মধ্যে নিচে দুটো একই, ওপরে কে বড়? এটা 33, হ্যাঁ। ওপরে বড় হচ্ছে 35, তাহলে এ ভগ্নাংশটা বড়। তাহলে 3 7 ভগ্নাংশ বড় যেটা হবে সেটার দিকে হা হবে, অর্থাৎ 5 এর 11 হয়েছে। পরের প্রশ্ন দিকে যাই। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা, সরি, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অর্ধ মানে কি? 2 দিয়ে ভাগ করে দাও, কেটে গেল, তাহলে পড়ে থাকলে এটা, তাহলে উত্তর হচ্ছে এটা। হয়েছে। BODMS বদমাস পদ্ধতিতে ওফ এর অর্থ বোঝায় তা লেখো। বদমাস পদ্ধতিতে ও এর অর্থ কি? বদমাস পদ্ধতিতে আমরা জানি ও এর অর্থ অফ, অর্থাৎ গুণ বা এর, অফ এর। তো আমরা কোনো সরল করতে গেলে দেখবা এর থাকে, তার অর্থ হচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো, একটি মাত্র বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়? একটি মাত্র বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। 6 নম্বর প্রশ্নের দিকে যাই। দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটি কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য।
বর্গক্ষেত্র হচ্ছে যার যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, ঠিক আছে? তাহলে এটা সমান, এইটা সমান, এইটা সমান, এইটা সমান। পরিসীমা সহজ পদ্ধতি হচ্ছে, পরিসীমা মানে এখান থেকে আমি যদি হাঁটতে শুরু করি তাহলে এক পাক ঘুরে এসে এখানে আবার দাঁড়াবো। তাহলে কতটা ঘুরলাম? এ বাহু ঘুরলাম, এ বাহু ঘুরলাম, এটা অর্থাৎ 4টে বাহুর যোগফল মানে 4 গুণিত 1টি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। সঠিক উত্তরটি নির্বাচন করো। টোপরের আকৃতি পিরামিড। টোপর মানে কি? বিয়ে করার যে টোপর পরে, সেই টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু না প্রিজম আকৃতি? এর সঠিক উত্তর হবে, দেখো, টোপরটা চিনতে পেরেছো? এটা হচ্ছে টোপর। এর আকৃতিটা কি? এর আকৃতিটা হচ্ছে শঙ্কুর মতো। পরের প্রশ্ন 1.8, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব জায়গাতেই থাকে। দেখো, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কি কি হলো? 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7। তাই মনে রাখবে, 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। এটা কিন্তু একটা মনে রাখবে, হ্যাঁ? এটা মনে রাখার জন্য তোমাদেরকে দিয়েছি যে 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। এখন এই মৌলিক সংখ্যাগুলির যোগফল যদি করি তাহলে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 সমান 17। তাহলে প্রশ্নটার উত্তর কি হবে? 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল 17। বেশ, পরের প্রশ্নের দিকে যাই। পরের প্রশ্ন বলছে যে নিচের অসমান্তরাল সরলরেখাকে কি বলে? সরি, দুটি অসমান্তরাল সরলরেখাকে কি বলে? দুটি অসমান্তরাল সরলরেখাকে আমরা কি বলবো? দুটি অসমান্তরাল সরলরেখাকে জ্যামিতিতে সাধারণত পরস্পরচ্ছেদী সরলরেখা বলা হয়, ইন্টারসেক্টিং লাইন। কেমন? তাহলে সমান্তরাল কি অসমান্তরাল কি? দেখো, এই এটা হচ্ছে সমান্তরাল, হলো। অসমান্তরাল হচ্ছে এই আর এই। তাহলে এই দুটো লাইন যখন অসমান্তরাল হবে তাহলে একে অপর বাহুকে ছেদ একটা জায়গায় করবে। সেজন্য বলছি দুটি অসমান্তরাল সরলরেখাকে জ্যামিতিতে সাধারণত পরস্পরচ্ছেদী সরলরেখা বলা হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে কোন বন্ধনী কাজ সবার আগে, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? এটা জেনে নেবে। আমাদের আছে কত রকম বন্ধনী আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যে অঙ্কের সরল করার নিয়ম, রেখা বন্ধনীর কাজ সবার আগে হয়। যদি আমরা বন্ধনী ক্রমে বদমাস নিকুঞ্জে সাজাই তবে কাজের ধারাটি হবে এরকম। রেখা বন্ধনী মানে, ধরো তোমার এখানে লেখা আছে রেখা বন্ধনী হয় এরকম, 2 যুক্ত 5, এর ওপর একটা দাগ থাকে, এটা হচ্ছে রেখা বন্ধনী। হয়ে গেছে? তাহলে কোনো সরল করতে গিয়ে তোমরা এটা যদি দেখো তাহলে এই কাজটা আগে করতে হবে, এই কাজটা আগে করতে হবে। তারপরে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। বোঝা গেছে নিয়মটা? বেশ, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের 10টা প্রশ্ন আমার হয়ে গেল। এবার আমরা যাব দ্বিতীয় নম্বর প্রশ্নতে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 বলেছে স্থানীয় মানের বিস্তার করে দেখাও। স্থানীয় মান তোমরা জানো, দেখো স্থানীয় মানের বিস্তার এটা 9, 900, এখানে 0 আছে, অর্থাৎ এখানে 0 এককে ধরো 5, তারপরে 5-এর 10, 4-এর 100, 1-এর 1000। হয়ে গেছে? এটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার। এটা তোমরা কিন্তু দেখে নেবে। পরেরটা হচ্ছে দেখো, যে কোনো ছোট থেকে বড় সাজাও। বাহ! ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো, দশমিকের আগের পূর্ণ সংখ্যাগুলোকে আগে তুলনা করে নাও। যেখানে ধরো দশমিক আছে, এখানে দশমিক আছে, তাহলে আগের সংখ্যাগুলো আগে দেখে নেবে কে বড় কে ছোট আছে, সেগুলো সেই অনুপাতে আগে সাজিয়ে নাও। যদি একই থাকে তারপরে ঘটনাটা পরে হবে, কিন্তু আগে যদি দশমিকের আগের সংখ্যাগুলো ছোট বড় কে আছে সাজিয়ে নাও। তাহলে ছোট থেকে বড়, তাহলে ছোট হবে এটা, তারপর হবে এটা, তারপরে হবে এটা। তাহলে দশমিক পরে তো পরে হিসাব, তাহলে আগেই যদি সংখ্যাগুলো ছোট বড় হয়ে যায় তাহলে তোমরা সেটা লিখে দেবে। কীভাবে লিখবে? দেখো, এই দেখো, সব নিচে দেখো লেখা আছে 200.001, এটা সবথেকে ছোট, তারপরে এটা হচ্ছে বড় 201.0201, 202.003। এই হচ্ছে তোমাদের উত্তর। এটা একটু দেখে নেবে। পরে উত্তর বলছি আমি। পরে প্রশ্ন দেখো, যে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে, একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে কি জমি? না তো বর্গাকার জমি, ওই জমিটির ক্ষেত্রফল কত?
ওই জমিটির ক্ষেত্রফল দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমি লিখি বর্গক্ষেত্র একটা আঁকি। এ হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের 15 মিটার, দৈর্ঘ্য 15 মিটার। তাহলে বর্গক্ষেত্র 15 মিটার মানে প্রস্থ 15 মিটার, সবই 15 মিটার। তাহলে আমাদের কি জানা দরকার, যে বর্গক্ষেত্রের জমির বাহুর দেওয়া আছে কি, এভাবে লিখবে। এখানে দেওয়া আছে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, এভাবে লিখে নেবে। সুতরাং বর্গক্ষেত্রের জমিটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য বর্গ একক। তাহলে 15 গুণিত 15 বর্গ মিটার, 225 বর্গ মিটার। আমার উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দিকে আমরা এগোবো। এবার পরের প্রশ্নতে আছে যে ওই জমিটির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। এভাবে উত্তরটা কমপ্লিট করবে। পরের প্রশ্নতে আছে, দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 2.4 যে বিয়োগফল নির্ণয় করো। ভগ্নাংশের বিয়োগফল করতে বলেছে। দেখো আগে আমরা কি করেছি, আগে আমরা পূর্ণটা ভেঙে নিয়েছি। দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি। এই ভগ্নাংশটা পূর্ণ থাকলে মিশ্র ভগ্নাংশ, পূর্ণটাকে আমরা ভেঙে নিয়েছি। কি করে ভেঙেছি, 2 গুণিত 4 যোগ 3। দেখো 2 গুণিত 4 যোগ 3, এটার সঙ্গে এটা গুণ, তারপর এটা যোগ দিয়ে হচ্ছে এটা 11 4, এটার সঙ্গে এটা গুণ যোগ এইটা। তাহলে দেখো 1 গুণিত 14 প্লাস 9 সমান 23 14। এবার দেখো 4 ও 14 অর্থাৎ লব আর হরগুলোর দুটো লসাগু করতে হবে। 4 ও 14 লসাগু, দুটো লসাগু করে কত হয়েছে আমার 28। তাহলে কি হলো 28, হ্যাঁ। এবার 28 করতে হবে কি, আমাকে প্রথম ভগ্নাংশ নিচটাকে 28 করেছে, দ্বিতীয় ভগ্নাংশ নিচটাকে 28 করেছি। ঠিক আছে, দুটো ভগ্নাংশে দেখো এটাকে 28 করেছি আর এটাকে 28 করেছি। ছিল কত, 23 14। এই যে 23 14, 14কে 28 করেছি, মানে 2 দিয়ে গুণ করেছি যে 28, আর 4কে 4 সাথে 28 দিয়ে হচ্ছে 77 28 আর 46 28। এই দুটো থেকে এবার বিয়োগ করেছি। এই দুটো দেখো বিয়োগ করেছি, 28 হয়ে গেছে, আর এটা মাইনাস এটা সমান এটা। তাহলে এটাকে নিয়ে আবার পূর্ণ করেছি। এটা যদি তোমাদের পদ্ধতি অসুবিধা হয়, তাহলে পূর্ণ ভাঙার পর সরাসরি এইভাবে লিখে দেবে যে 11/4 বিয়োগ 23/14 হলো। তাহলে এর লসাগু কত হয়েছে, সমান দাগ দিয়ে দিবে, দিয়ে লিখবে এখানে 28। এটা 28কে 4 দিয়ে ভাগ করো, 4 সাথে 28, ভাগফলের সঙ্গে 7 গুণ করো, তাহলে হচ্ছে 7 11 77, একই জিনিস। -2 23 দুগুণা 46, এই যে একই জিনিস, অসুবিধা নেই। সমান কত হচ্ছে, দেখো দাগ দিবে, 28 লিখে দেবে, এখানে বিয়োগ করবে, বিয়োগ করা হবে দেখো 31 হলো। এবার এখানে পূর্ণ ভাঙো, 1 পূর্ণ আর 28কে 28, 3 28, এটা হচ্ছে উত্তর। তোমরা এইভাবেও করতে পারো, তো এ পর্যন্ত একই করতে হচ্ছে, এইভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সে পদ্ধতিতে তোমরা করবে। এবার আমরা যাব, দেখো 2 নম্বর প্রশ্নের শেষ প্রশ্ন, 2.5 যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে মানে কি, এখানে একই রকম সমান ভগ্নাংশ হবে। দেখো তোমাকে দেখাই, প্রথমে আছে 8/11, দ্বিতীয় ভগ্নাংশে আছে 8-এর কত গুণ 16। তো 8-এর সঙ্গে কত গুণ করে 16 পেয়েছি 2, তাহলে 11-এর সঙ্গে কত গুণ করব, 11-এর সঙ্গে কত গুণ করব আমরা সেটা দেখছি। দেখাও তোমাদেরকে দেখাই, 8-এর সঙ্গে, তাহলে ওখানে নিচেও 2 গুণ করতে হবে আমাদেরকে। দেখো 8-এর সঙ্গে 2 গুণ করে 16 আছে, এটা দেওয়া আছে, তাহলে 11-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 22। এবার দেওয়া আছে এখানে 55, তাহলে 11-এর সঙ্গে কত গুণ করলে 55 হবে 5, তাহলে 8-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 8 5 8 40। দেখো উত্তর হয়ে গেল। এখানে দেখো তো 64, 8 8 64, 8-এর সঙ্গে 8 গুণ করলে 64 হয়, অর্থাৎ 11-এর সঙ্গে 8 গুণ করবো, 8 11 88, এটা হয়ে গেল। এখানে দেখো 11-এর সঙ্গে 9 গুণ করলে 99 হয়ে আছে এখানে, তাহলে 8-এর সঙ্গে 9 গুণ করতে হবে, 8-এর সঙ্গে 9 গুণ করতে হবে, 8 9 72, 8 9 72 হলো। তাহলে 99-এর ওপর হচ্ছে 72, আমার এটা শেষ হলো। এরপরে দেখো সরল দিয়েছে, বাহ। এরপরে দিয়েছে সরল, যেখানে একটি সরল করো, কত 720 মাইনাস এর সরলটা আছে। সরলটা দেখো, প্রথমে সরলটা তোমরা অঙ্ক যেটা থাকবে খাওয়াতে সরলটাকে আগে লিখে নেবে।
সরলটা লিখে নেওয়ার পর দেখো একটা একটা করে আমরা করছি। প্রথম কাজ হচ্ছে দেখো, প্রথম বন্ধনীর কাজ, তাহলে 70/5 এটা আগে করে নেবে। হ্যাঁ, 70/5 এটা আগে করে নেবে, দিয়ে দ্বিতীয় লাইনটা লিখবে এই এই এই, যে এই পর্যন্ত লেখার পর এই 5টা লিখবে, দিয়ে বাকিটা লিখবে। এবার আমরা কি করব, নিয়ম অনুযায়ী দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে এখানে সমান দিবে, সমান দিয়ে কি করবে, এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় বন্ধনীতে কে আছে, দেখো দ্বিতীয় বন্ধনীতে আছে 90+5 বিয়োগ 64, 90+5 বিয়োগ 64, এটা 31 করে নেবে এবং এটা এখানে লিখে নেবে। তারপরে ধাপ দেখো, তৃতীয় বন্ধনীর গুণটা করেছে আগে, আগে কি করেছে, গুণ করেছে। হ্যাঁ, দেখো আগে গুণ করেছে, তারপরে কি করব, যোগ করব, গুণ করার পর যোগ করব, তারপরে শেষে বিয়োগ, অর্থাৎ শেষে উত্তর হচ্ছে 250। পরের প্রশ্নতে যাই। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার ও পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টি প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত? কিছু নেই, আগে প্রথম সমস্যাটা লিখো। আগে প্রথম সমস্যাটা লিখো, যে কি কি দেওয়া আছে সেটা আগে লিখো। দেওয়া আছে দেখো, প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্য 28 মিটার, প্রথম জমির পরিসীমা 104 মিটার, দ্বিতীয় জমির প্রস্থ 21 মিটার, দুটি জমির ক্ষেত্রফল সমান। যেটি দেওয়া আছে সেটি তুমি এখানে একটু নোট করে নেবে, অঙ্ক করার প্রথমে ওটা লিখবে। এবার দেখো কি প্রথম জমিটা হিসেব করি। প্রথম জমির প্রস্থ দেওয়া দেওয়া নেই, যেহেতু আয়তাকার জমি। বর্গক্ষেত্র হলে তো একই প্রস্থ হতো, যেহেতু আয়তাকার জমি তাহলে প্রস্থ দেওয়া নেই, তাহলে আমাকে প্রস্থটা বের করতে হবে। তাহলে প্রস্থটা যে বের করব তার সঙ্গে রিলেটেড কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। তার সঙ্গে রিলেটেড কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। অর্থাৎ পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য প্রস্থের যে সম্পর্কের সূত্র সেটা আমাকে আগে লিখতে হবে। সেটা লিখতে গেলে আমাকে কি করতে হবে, পরিসীমার সূত্রটা দেখো লিখেছি। এবার পরিসীমার মান বসেছি, দৈর্ঘ্যের মান বসেছি, প্রস্থের মানটা বের করতে করেছি। দেখো প্রস্থ বেরিয়েছে আমার এখানে 24 মিটার হয়েছে। অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ 672 মিটার। প্রথম জমির ক্ষেত্রফল মানে কি বলেছে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল সমান, মানে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল তো হবে, দুটি জমির ক্ষেত্রফল হচ্ছে 672। এবার কন্ডিশনটা দেখো, বলেছে প্রত্যেকটি দ্বিতীয় জমির পরিসীমা বের করতে বলেছে, কিন্তু দ্বিতীয় জমির কি দেওয়া আছে, দ্বিতীয় জমির দেওয়া আছে প্রস্থ, আর কি দেওয়া আছে, কি পেলাম, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে প্রস্থের সম্পর্ক কি সেটা দেখতে হবে, সেই সূত্রটা আমাকে করতে হবে। দেখো দ্বিতীয় জমির পরিসীমা কি পেলাম, দ্বিতীয় জমির পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমি দৈর্ঘ্যটা কোথায় পেলাম, দেখো দ্বিতীয় জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত, 672/21, তখন 32 মিটার পেয়ে গেলাম। পরিসীমার সূত্রতে 106 মিটার পেয়ে গেলাম। বোঝা গেছে। পরেরটা 3.3 হচ্ছে যে সোনিয়া 150.5 অর্থাৎ 150 টাকা 50 পয়সা একটা ঝুরি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করেছে। সে বিক্রি করে কত টাকা পেল? খুবই সোজা অঙ্ক এটা। যে প্রথমে আছে আম কেনার দাম হচ্ছে 150 টাকা 50 পয়সা, বিক্রি করেছে 175 টাকায়। তাহলে সে বিক্রি কত টাকা বেশি পেল, অর্থাৎ লাভটা আমাকে এখানে বের করতে হবে। লাভ হচ্ছে দেখো বিক্রয় দাম আর কেনার দাম বিয়োগ করে দিলে আমি লাভটা পেয়ে যাব। তাহলে আর বিয়োগটা করে আমরা পাচ্ছি যে 28 টাকা 50 পয়সা সে বেশি পেয়েছে। পরের প্রশ্ন হচ্ছে স্কেলের সাহায্যে জমি দৈর্ঘ্য অঙ্কন করো, এবি নাম লিখো। দেখো স্কেল বসাবে এখানে। এই যে দেখো তোমাদের এখানে স্কেল আছে, স্কেল বসিয়ে এইখান থেকে 10 সেন্টিমিটার, এখান থেকে তোমরা 10 সেন্টিমিটার এভাবে দাগ টেনে নেবে। এইভাবে দাগ টানার পর, এইভাবে দাগ টানার পর কি করবে, এখানে নাম দেবে এ বি, আর এখানে লিখে দিবে 10 সেন্টিমিটার। প্রশ্ন উত্তর কমপ্লিট। পরেরটা দেখি, লাস্ট প্রশ্ন বোধহয়। পরেরটা দেখো, যে প্রদত্ত চিত্রে বলেছে, হ্যাঁ এটা দেখে নাও, এটা খুব ভালো জিনিস, ভালো লাগবে। এ বি, এ বি মানে এটা হচ্ছে 12 মিটার, এ ই এইটুকু হচ্ছে 9 মিটার, এ ডি এইটা হচ্ছে 12 মিটার। তাহলে এ
AEFD AEFD আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা কত? এটুকুনের পরিসীমা বের করতে বলেছে আর ABCD জমির পরিসীমা বের করতে বলেছে। দেখো ABCD একটি বর্গাকার জমি, AB 12 মিটার, AD 12 মিটার, তাই প্রতিটি বাহু 12 মিটার। AE 9 মিটার হলে আয়তক্ষেত্র AEFD এর দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে AD 9 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে যাক, এটা গন্ডগোল আছে। এটা হবে দৈর্ঘ্য, AD হবে 12 মিটার, এটা হবে 12 মিটার, আর প্রস্থ এই হবে 9 মিটার। ঠিক আছে, এবার দেখো AEFD পরিসীমা 4টে যোগ করো, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে গেছে 42 মিটার। একটা উত্তর পেয়ে গেলাম। ব্যাস, আমার উত্তর কমপ্লিট। আর ABCD পরিসীমা 12, 4 ইন্টু বাহু, দেখো 4 ইন্টু বাহু সমান হচ্ছে 48 মিটার। এ পর্যন্ত হয়ে গেল। তোমরা এটা প্র্যাকটিস করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে দেবে, যাতে তোমাদের পরে ভিডিও দিতে আমাকে উৎসাহ লাগে। এই পর্যন্ত আজকে, ভালো থেকো, বাই বাই।